আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ আয়োজিত NIGC হোম কলেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজান আহমেদ, গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের প্রভাষক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের দ্বিতীয় অনলাইন ক্লাস যাচ্ছে। আমরা গত ক্লাসে যে অধ্যায়টি শুরু করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, গার্হস্থ্য বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রথম পত্রের গৃহ ব্যবস্থাপনা। সেই অধ্যায়ের পার্ট 1 থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম। তো আশা করি গত ক্লাসটি তোমরা বই খুলে দেখেছো, কোনো বিষয় নিয়ে অসুবিধা থাকলে সেই বিষয়ে ধারণা নিয়েছো। আজকে আমরা গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য নিয়ে জানব। তো আমার সঙ্গে তোমরা অবশ্যই বই খাতা তোমাদের সামনে নিয়ে বসবে। তোমাদের জন্য তোমাদের পৃষ্ঠা নাম্বার বলছি, তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 4 সবাই বের করে নাও। গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য, পারপাস অফ হোম ম্যানেজমেন্ট, আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবন ধারণের বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাপনার অস্তিত্ব লক্ষ্য করা যায়। গৃহ ব্যবস্থাপনা হচ্ছে একটি জীবনব্যাপী কর্মকেন্দ্রিক বিষয়। বর্তমানে এই বিশ্বায়নের যুগে পরিবর্তনের প্রভাব খুব সহজেই সমাজ ও পরিবারকে প্রভাবিত করছে। এই পরিবর্তনের সঙ্গে মিল রেখে গৃহ ব্যবস্থাপনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে, আর বিষয়বস্তুর মধ্যেই উদ্দেশ্যগুলো নিহিত আছে। প্রিয় শিক্ষার্থীরা, গৃহ ব্যবস্থাপনা হচ্ছে একটি জীবনব্যাপী কর্মকেন্দ্রিক বিষয়। আর এটা যে শুধু গৃহকে কেন্দ্র করে আবর্তিত হয় তা না, বরং পরিবার, সমাজ, রাষ্ট্রীয় ক্ষেত্রেও এর পরিধি ব্যাপকভাবে রয়েছে। তো গৃহ ব্যবস্থাপনার যে উদ্দেশ্যগুলো আমরা আলোচনা করব, সেটার আগে চলো আমরা একটু গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাটার দিকে একটু আমরা মনে করে আসি। নিকেল এবং ডর্সি বা গ্রস এবং ক্রান্ডেল গৃহ ব্যবস্থাপনার যে সংজ্ঞাগুলো দিয়েছিলেন আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য পরিবারের যে সম্পদগুলো আছে তা ব্যবহারে পরিকল্পনা, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়নকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলা হয়। অর্থাৎ লক্ষ্যকে কেন্দ্র করে ব্যবস্থাপনার পুরো বিষয়টি কিন্তু আবর্তিত হয়। আর মানুষের সম্পদ যেহেতু অসীম নয়, কিন্তু চাহিদা অনেক বেশি, সে কারণে এই সীমিত সম্পদের মাধ্যমে তার যে ব্যাপক চাহিদা কিন্তু একটির পরে আরেকটি চাহিদা শুরু হতে থাকে। একটা চাহিদা শেষ হলে আরেকটি নতুন উদ্দেশ্য এসে সামনে দাঁড়ায়, নতুন লক্ষ্য এসে সামনে দাঁড়ায়। তাহলে ওই সীমিত সম্পদ ব্যবহার করে যত কাম্য উদ্দেশ্য আছে, যত চাহিদা আছে, যে লক্ষ্যগুলো, এগুলোর পরিতৃপ্তি সাধন করাই হচ্ছে ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য। আমরা তাহলে চলো গৃহ ব্যবস্থাপনার লক্ষ্যগুলো কি কি এটা একটু দেখি। মূল্যবোধ ও লক্ষ্য নির্ধারণ। 2, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হওয়া। 3, সম্পদের সুষ্ঠু ব্যবহার। 4, ব্যবস্থাপনার স্তর বা পদ্ধতি সম্পর্কে ধারণা। সময় ও শক্তি ব্যবস্থাপনা। আয়, ব্যয় ও বিনিয়োগ সম্পর্কে ধারণা। সঞ্চয় সম্পর্কে সচেতনতা। সমস্যা সম্পর্কে সচেতনতা। পরিতৃপ্তি বিধান করা। গৃহ পরিকল্পনা ও নির্বাচন। আলো ও বর্ণ সম্পর্কে ধারণা। গৃহের নান্দনিকতা বৃদ্ধি। উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ। এবং সবশেষে আছে সুষ্ঠু পারিবারিক জীবন গঠন। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই যে তোমাদেরকে পয়েন্টগুলো বলেছি, এগুলোর আলোচনা আমি তোমাদের সঙ্গে করব। তার আগে এছাড়া আরও কিছু পয়েন্ট তোমাদের বইতে আছে, তোমরা মূলত এই পয়েন্টগুলোই দিবে, বাড়তি ওগুলো আরেকটু আলোচনায় তোমরা প্যারার মধ্যে লিখে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা পরিবারের যে ব্যক্তিগত পরিবারের সদস্যদের ব্যক্তিগত মূল্যবোধের পাশাপাশি প্রতিটি পরিবারের কিছু নিজস্ব মূল্যবোধ থাকে। প্রতিটি পরিবার সেই মূল্যবোধকে কেন্দ্র করে তার লক্ষ্য নির্ধারণ করে থাকে। গৃহ ব্যবস্থাপনা পরিবারকে তার সেই লক্ষ্য অর্জনে সে কীভাবে কাজ করবে সেই প্রক্রিয়াটি করতে সাহায্য করে। আর পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হওয়ার জন্য গৃহ ব্যবস্থাপনার ভূমিকা রয়েছে। আমাদের যে পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে আমাদের খাপ খাইয়ে চলতে হয়, আর আমাদের যে বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতি সেটা কিভাবে কাটিয়ে উঠতে হবে, বা ভবিষ্যৎ পরিবেশ, আমাদের যে জ্বালানি সংকট আছে, বা আমাদের যে ভবিষ্যতে কিভাবে পরিবেশ রক্ষায় সচেতনতা অর্জন করতে হবে, এই বিষয়গুলো কিন্তু ব্যবস্থাপনারই অন্তর্গত বিষয়। ব্যবস্থাপনার স্তর বা পদ্ধতি সম্পর্কে ধারণা এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার, এই দুইটি বিষয় একটি অপরটির সঙ্গে জড়িত। তোমরা জানো, প্রতিটি পরিবারের যে নিজস্ব সম্পদ রয়েছে বা একজন ব্যবস্থাপককে যখন
প্রক্রিয়াটির মধ্য দিয়ে যেতে হয়, তখন তার কাছে যে সম্পদগুলো থাকে, তার মানবীয় সম্পদ, অমানবীয় সম্পদ বা বস্তুগত, এগুলোকে সঠিকভাবে ব্যবহার করে সেগুলো তার লক্ষ্য অর্জন করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে সম্পদ কিভাবে ব্যবহার করবে সেটা সঠিকভাবে ব্যবহার করার জন্য ব্যবস্থাপককে দক্ষ ও কৌশলী হতে হয়। আর এক্ষেত্রে তাকে অবশ্যই গৃহ ব্যবস্থাপনার যে ধাপগুলো আছে, পরিকল্পনা, নিয়ন্ত্রণ, সংগঠন, মূল্যায়ন, এই ধাপগুলোর মধ্য দিয়ে কিন্তু তাকে সম্পদগুলো পরিচালনা করতে হয়। তো এই যে এই ধাপগুলো যে আছে, এই ধাপগুলো সম্পর্কে যদি সঠিক ধারণা লাভ করা যায়, তাহলে কিন্তু খুব সহজেই একজন ব্যবস্থাপককে গৃহ ব্যবস্থাপনায় দক্ষ হতে পারবে এবং তার যে লক্ষ্য অর্জন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়নে সচেষ্ট ভূমিকা পালন করতে পারবে। তাহলে আমাদেরকে অবশ্যই গৃহ ব্যবস্থাপনার স্তর বা পদ্ধতিগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, পাশাপাশি সম্পদের সুষ্ঠু ব্যবহারের বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। আর সময় ও শক্তি সম্পর্কে ধারণা, এখানে আয় ব্যয় বিনিয়োগ সম্পর্কে ধারণা আছে, সময় ও শক্তি ব্যবস্থাপনা, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। তোমরা জানো সময় কি, এটা সময় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন মানুষের সফলতার পেছনে, বা একজন ব্যবস্থাপক তার যে ব্যবস্থাপনার গোটা প্রক্রিয়াটা এটাকে কিভাবে চলমান রাখবে, বা এখান থেকে তিনি কত সহজে তার লক্ষ্য অর্জন করবেন বা তার উদ্দেশ্য বাস্তবায়ন করবেন, এটা করার জন্য অবশ্যই তাকে সময় ও শক্তি ব্যবস্থাপনার কৌশলগুলো জানতে হবে। আর সময় ব্যবস্থাপনা কি, তোমরা এটা জানো, একজন ব্যক্তি তার 24 ঘন্টা সময়কে কিভাবে কাজে লাগাবেন সেটা সম্পর্কে যে তার পরিকল্পনা, সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনা। শক্তি ব্যবস্থাপনা হচ্ছে সময়ের মতো শক্তিও যেহেতু সীমিত শক্তি ব্যবহার করে কিভাবে অল্প সময়ে অধিক কাজ করা যায়, সেটাও শক্তি ব্যবস্থাপনার অন্তর্গত এই বিষয়গুলো। তাহলে একজন ব্যবস্থাপক গৃহ ব্যবস্থাপনায় অবশ্যই সময় ও শক্তি ব্যবস্থাপনার বিষয়টি মাথায় রাখতে হবে। তাকে আয় ব্যয় ও বিনিয়োগ সম্পর্কে ধারণা, এই প্রতিটি বিষয়ের কিন্তু পরিবারকে কেন্দ্র করেই আবর্তিত হয়। আর পরিবার হচ্ছে অর্থনৈতিক একক সব আয় ব্যয় ও বিনিয়োগের। তাহলে পরিবারকে কেন্দ্র করে যেহেতু এই বিষয়গুলো ঘূর্ণায়মান, তাহলে কি করতে হবে, আমাদেরকে আয় ব্যয় ও বিনিয়োগ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। পারিবারিক আয় এবং পারিবারিক ব্যয়ের যে পূর্ব পরিকল্পনা, বাজেট, সীমিত আকারে কিভাবে একটা পরিবারকে চালনা করা যায়, একজন দক্ষ ব্যবস্থাপক এই বিষয়গুলো গৃহ ব্যবস্থাপনার মাধ্যমেই কিন্তু জানতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়া আমাদের যে সঞ্চয়ের যে বিষয়টি আছে, তোমরা জানো সঞ্চয় কি। পারিবারিক ব্যয় নির্বাহের পর যে অংশটুকু উদ্বৃত্ত থেকে যায় মোট পারিবারিক আয় থেকে, সেই উদ্বৃত্ত অংশটুকুকে আমরা সঞ্চয় বলি। এবং সঞ্চয়কৃত অর্থ বা সঞ্চয়কৃত যে মূলধন থাকে ব্যবসায়ের, সে উভয় জিনিসটাই কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে হোক বা ব্যবস্থাপনার ক্ষেত্রে হোক, সেটা কিন্তু পরিবারের যখন বিভিন্ন বিপর্যয় বা পরিবারের যে বিভিন্ন সমস্যা সংকট সময় সৃষ্টি হয়, তখন কিন্তু সঞ্চয়ের এই মূলধন বা সঞ্চয়কৃত অর্থ পরিবারকে কি করে, বিপদ কাটিয়ে উঠতে সাহায্য করে। তাহলে আমাদেরকে একজন দক্ষ ব্যবস্থাপককে গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে তিনি কি করবেন, সঞ্চয় সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। আর এটাও কিন্তু গৃহ ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য যে একটা পরিবার তার দুর্যোগকালীন সময়ে যেন সেই মুহূর্তটুকু কাটিয়ে উঠতে পারে, সেজন্য সঞ্চয় সম্পর্কে কি করতে হবে, ধারণা রেখে সঞ্চয়ের ব্যাপারে উৎসাহিত করতে হবে পরিবারের সদস্যদের। পাশাপাশি যে আমি এখানে বলেছি আয় ব্যয় ও বিনিয়োগ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে দেখা যায় বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে আর সেই পরিবারটি ঝামেলায় পড়ে না তখন, সঞ্চয় সম্পর্কে যদি তাদের ধারণা থাকে। আর উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে হবে, সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে, পরিতৃপ্তি বিধান করতে হবে। সমস্যা সম্পর্কে সচেতনতা বলতে বোঝায়, প্রিয় শিক্ষার্থীরা, দৈনন্দিন জীবনে যে আমাদের প্রতিনিয়ত আমাদের সামনে একটার পর একটা সমস্যা এসে দাঁড়ায়, আর সেই সমস্যা থেকে যখন আমরা সমাধান করে আসি, তখনই কিন্তু আমরা পরিতৃপ্তি অর্জন করি বা আমাদের লক্ষ্যটা অর্জিত হয়। তো এই যে আমাদের দৈনন্দিন পরিস্থিতিতে, আমাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন ধরনের সমস্যায় আমাদেরকে পড়তে হয়, এই সমস্যাগুলোর স্বরূপ উদ্ঘাটন এবং তার সমাধানে কি করতে হবে, আমাদেরকে সচেষ্ট হতে হবে। একজন গৃহ ব্যবস্থাপক গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যার স্বরূপ উদ্ঘাটন করতে পারেন এবং সমস্যার মধ্যে কিভাবে তিনি অভিযোজন করতে হবে বা পরিবারের অন্যান্য সদস্যরা কিভাবে অভিযোজন করতে পারে, সেই বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আর
এরপরে আছে পরিতৃপ্তি বিধান করা। এটা বলতে বোঝায় পরিবারের সকল সদস্যদের শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক চাহিদার যোগান দেয়া। অর্থনৈতিক চাহিদার পরিতৃপ্তি তখনই হবে যখন চাহিদাগুলো পূরণ করা যাবে। একজন দক্ষ ব্যবস্থাপক গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে পরিতৃপ্তি বিধান করতে পারেন এবং তিনি এ বিষয়ে পারদর্শিতা অর্জন করতে পারেন। এরপরে আমাদের যে পয়েন্টটা আছে গৃহ পরিকল্পনা ও নির্বাচন, আলো ও বর্ণ সম্পর্কে ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, আধুনিক জীবনযাত্রার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের যে উপযোগী আসবাবপত্র বা আমাদের উপযোগী বাসস্থান নির্মাণ এই বিষয়ে ব্যবস্থাপককে অবশ্যই ভূমিকা পালন করতে হয়। পাশাপাশি আলো ও বর্ণ সম্পর্কে ধারণা, একটা পরিবারে যখন আমরা বাসস্থান নির্মাণ করি অথবা যখন একটা আসবাবপত্র বিন্যাস করা হয় তখন আলো ও বর্ণ সম্পর্কে সঠিক ব্যবহার বিধি বা আলোর যে প্রয়োজনীয় কতটুকু আলোর প্রয়োজন বা কৃত্রিম আলোর যদি ব্যবস্থা করা হয় সেটার উপযোগিতা, এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। আর আমাদেরকে অবশ্যই আধুনিক জীবনযাত্রার সঙ্গে সঙ্গতি রেখে আসবাব বিন্যাস করতে হবে। জমি নির্বাচন, বাড়ি নির্বাচন, নকশা প্রণয়ন এই বিষয়গুলো কিন্তু গৃহ ব্যবস্থাপনার অন্তর্গত বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরামদায়ক অবস্থা সৃষ্টির জন্য এই যে আলো ও বর্ণ সম্পর্কে ধারণা বা গৃহ পরিকল্পনা ও নির্বাচন এই বিষয়গুলোর সঙ্গে প্রতিটি সদস্যের যে আমাদের সুস্থতা, আমাদের যে সন্তুষ্টি এই বিষয়গুলো নির্ভর করে। তাহলে আরামদায়কতার জন্য আমাদের অবশ্যই গৃহ পরিকল্পনা ও নির্বাচন, আসবাবপত্র নির্বাচন এবং আলো বর্ণ সম্পর্কে ধারণা এই বিষয়গুলো একজন গৃহ ব্যবস্থাপক অবশ্যই ধারণা রাখতে হবে তাকে। আর গৃহ ব্যবস্থাপনার মাধ্যমে তিনি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন। গৃহের নান্দনিকতা বৃদ্ধি। প্রিয় শিক্ষার্থীরা, গৃহের নান্দনিকতা বৃদ্ধি বলতে বোঝায় এখানে গৃহ প্রাঙ্গণ, ছাদ, বারান্দার উপযোগিতা বৃদ্ধি করে সেটাকে কর্ম উপযোগী করে তোলা এবং সেটা যেন অবশ্যই সন্তুষ্টি বিধান করতে পারে পরিবারের সদস্যদের। গৃহের সৌন্দর্য বৃদ্ধি এবং আরামদায়কতা বৃদ্ধির মাধ্যমে আমাদের সন্তুষ্টি বিধানের পাশাপাশি কাজের উৎসাহ পাওয়া যায়। এই বিষয়টি অবশ্যই একজন গৃহ ব্যবস্থাপককে মাথায় রাখতে হবে। উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ। পরিবারের প্রতিটি সদস্য তাদের যে ব্যক্তিগত কাজের পাশাপাশি তারা যেন রাষ্ট্রীয়, সামাজিক এবং তাদের নাগরিক হিসেবে তাদের উপর যে অর্পিত দায়িত্ব, বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণের মাধ্যমে তারা সেই দায়িত্বগুলো যেন পালন করতে পারেন। একজন দক্ষ গৃহ ব্যবস্থাপক এই বিষয়গুলো চেষ্টা করেন যেন তার পরিবারের সদস্যরা এই বিষয়গুলো অংশগ্রহণ করতে পারে, তারা যেন উন্নয়নমূলক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারে এবং বিভিন্ন ধরনের যে পেশাগত ক্ষেত্রে যে উন্নয়ন করা এবং পেশাগত ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ এই কাজগুলো একজন গৃহ ব্যবস্থাপক তদারকি করে থাকেন। আর সুষ্ঠু পারিবারিক জীবন গঠন। প্রিয় শিক্ষার্থীরা, গৃহ ও কর্মস্থল উভয় ক্ষেত্রে যখন একজন পরিবারের একজন গৃহ ব্যবস্থাপক যখন পরিবারের সদস্যদেরকে অংশগ্রহণ নিশ্চিত করেন পেশাগত ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে তারা যখন সন্তুষ্টির সঙ্গে সফলতা অর্জন করতে পারে তখন কিন্তু রাষ্ট্রীয়, সামাজিক সকল ক্ষেত্রে তারা নিজেকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারে। আর এক্ষেত্রে একজন দক্ষ গৃহ ব্যবস্থাপক পুরোপুরি সফলতা অর্জন করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, গৃহ ব্যবস্থাপনার যে উদ্দেশ্য এই উদ্দেশ্য অর্জন করার জন্য অবশ্যই আমাদেরকে শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে আমাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হয়। একজন দক্ষ গৃহ ব্যবস্থাপক তার কাজের পরিকল্পনা, তার কাজের সমন্বয় এই ব্যাপারগুলোর মাধ্যমে এবং সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অবশ্যই কী করতে পারেন, গৃহ ব্যবস্থাপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটি বাস্তবায়ন করতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে আজকে দ্বিতীয় ক্লাস করছি। তোমাদের সঙ্গে আমি তোমাদের মানবন্টন নিয়ে একটু কথা বলতে চাই। তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে তোমরা জানো গার্হস্থ্য বিজ্ঞান একটি ব্যবহারিক বিষয়। এখানে ব্যবহারিকের জন্য তোমাদের 25 নম্বর করে বরাদ্দ আছে। 2 পত্রে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, 2টি পত্রে তোমাদের 25, 50 নম্বর ব্যবহারিকের জন্য আছে। আর সৃজনশীল অংশে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা নাম্বার হচ্ছে 50। আর ওখানে 25 নম্বর হচ্ছে ব্যবহারিক আর 25 নম্বর হচ্ছে তোমাদের নৈর্ব্যক্তিক অংশের জন্য। এই হচ্ছে মোট 100 নম্বরের পরীক্ষা। আর ব্যবহারিক অংশে তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের বিষয়ভিত্তিক পরীক্ষার মতো যখন ব্যবহারিক পরীক্ষাও হবে তখন তোমাদেরকে অবশ্যই 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে অনেক সময় অপশন দেয়া থাকে, মাঝে মাঝে দুইটা থাকে, দুইটাই দিতে হয়। তো সেখানে একটার নাম্বার 7,
রইলো। আর বাকি 5 তোমাদের ভাইভাতে থাকে, এবং তোমাদের যে খাতা প্রস্তুত করতে হয় ব্যবহারিক খাতা, সেখানে তোমাদের 5 নাম্বার, মোট 25 নাম্বার। তাহলে প্রথম পত্রের 25, দ্বিতীয় পত্রের 25, এই দুইটা নাম্বার মিলে তোমাদের ব্যবহারিকের 50 নাম্বার। অনেক বেশি গুরুত্বপূর্ণ এই নম্বরটা তোমাদের জিপিএতে ভালো পয়েন্ট পাওয়ার জন্য। তো আমরা যখন ব্যবহারিক খাতাটা করব,